নমস্কার, আমি সৌরভ। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি আজকের নিবেদন মহামায়া। The bells of hell are ringing, a peal of twisted joy. They celebrate the bringing of a busted baby boy. At birth his soul was taken, all love replaced with a hate. He is now the child of Satan, a child whose might is great. বাইবেলের অ্যাডাম আর ইভের গল্প আমরা সবাই জানি। খ্রিস্ট ধর্মের এই পৌরাণিক কাহিনীটি আমাদের শেখায় কোনো কিছুকে এক কথায় বিশ্বাস না করতে। এই কাহিনী ডেভিল অর্থাৎ সেটান বা লুসিফারের মতে এমন অনেক অপশক্তি আমাদের পৃথিবীতেও রয়েছে যা মানুষকে অন্যায় করতে প্ররোচিত করে শুধুমাত্র নিজেদের বদ স্বার্থ চরিতার্থ করার জন্য। আর যখন স্বয়ং এই শয়তানের একটি অংশ নেমে আসে পৃথিবীতে, তখনই জন্ম হয় এক সেটান চাইল্ড। কিন্তু কখন আর কিভাবেই বা আসে তারা, এবং তাদের আগমনের ফলই বা কিভাবে ভোগ করতে হয় পৃথিবীর মানুষকে? আসুন শোনা যাক আজকের গল্প মহামায়া। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। শাগনিকের চরিত্রে পিনাকি, অদ্রিজার চরিত্রে বড়সা, মহামায়ের চরিত্রে ইরাবতী, প্রফেসর ব্রাউনের চরিত্রে পার্থ ও অন্যান্য চরিত্রে সায়ন্তন এবং সৌরভ। শুরু হচ্ছে আজকের রোমহর্ষক গল্প মহামায়া। কি গো, ডিনার রেডি তো? চলে এসো। ডাক শুনেও খানিক চুপ করে শুয়ে থাকে শাগনি। আবারও ডাক আসে। কি হলো? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এবার বিছানা ছিঁড়ে ধীর পায়ে ডাইনিং রুমে যায়। অদ্রিজা তখন একটা একটা করে আইটেম কিচেন থেকে ডাইনিংয়ে আনছে আর গুন গুন করে গাইছে। বাদল ধারা এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। বাইরে অঝোরে ধারায় বৃষ্টির ঝমঝম শব্দ, আর সাথে এই গান কেমন যেন ঝিম ধরা পরিবেশ। শাগনিক ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসে পড়ল চুপচাপ। অদ্রিজা এক গাল হেসে বলল, আজ ডিনারের মেনু তোমার পছন্দসই প্লেন রাইস আর মাটন কষা। চটপট খেয়ে নাও, জ্বরের মুখে ভালো লাগবে। কথা শেষ করে অদ্রিজা সার্ভিং বোলে রাখা মটন কষার ঢাকনাটা সরায়। দেখো তো তোমার মনের মতো কালার এসেছে কিনা। মাংসের উপর ভাসমান তেল, তেলে লাল রঙের তরল দেখে গা গুলিয়ে উঠল শাগনিকের। আগের রাতের কথা মনে পড়ে গেল। মুখে হাত দিয়ে বেসিনের দিকে ছুটল সে। হড়হড় করে উগলে দিল পাকস্থলী থেকে উঠে আসা তরল। ঘাড় না ফিরিয়েও বুঝতে পারল পিছনে অদ্রিজা এসে দাঁড়িয়েছে। পরপর ঘটে যাওয়া কয়েকটি খুনের ঘটনার কিছুতেই সুরাহা করতে পারছেন না ইন্সপেক্টর শাগনিক মিত্র। নিজের আশেপাশের এলাকাতেই প্রতি মাসেই ঘটে যাচ্ছে ঘটনাগুলো, কিন্তু কোনো ক্লু পাচ্ছেন না। অদ্ভুত মার্ডার, বডির গায়ে আঘাতের কোনো চিহ্নই নেই, এমনকি শ্বাস রোধ করেও যে খুন হয়েছে তাও না। শুধু সারা শরীরে একটি মাত্র সন্দেহজনক চিহ্ন, আর তা হলো প্রত্যেকেরই ঘাড়ের পাশে সামান্য কাঁটা দাগ।
যা খুব খুঁটিয়ে না দেখলে চোখে পড়বে না, আর সারা শরীর রক্তশূন্য। নিঃসন্দেহে এটা একটা সিরিয়াল কিলিং এর ব্যাপার। হয়তো গোপনে রক্ত পাচারকারীদের কোনো গ্রুপে এটা করছে, তাই এলাকার তাবর তাবর হিস্ট্রি শিটারদের ধরে ধরে লকআপে ঢুকিয়ে জেরা করেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, ওপরতলা থেকে ব্যাপক চাপ। এইসব নিয়ে চিন্তা করতে করতে ব্রেকফাস্ট করতে বসেছিল শাগনিক। অদ্রিজা আপেল কাটতে কাটতে বলল, এই শোনো না, দেখেছো আবার একটা ভিখারি না ফুটপাথে বাসা বেঁধেছে। কর্পোরেশনের লোকগুলো এসে আবার তুলে দেবে। বেচারা ঠান্ডায় কষ্ট পাবে গো। তুমি কোনো হোম দেখে দাও না গো। সামনে রাখা কাগজে চোখ বোলাচ্ছিল শাগনিক। মুখ না তুলেই বলল, এরপরে শাগনিক ব্যস্ত হয়ে যায় কাজে। অদ্রিজা বেশ কয়েকবার তাগাদা দিয়েছিল। শাগনিক বিরক্ত হয়ে বলেছিল, আমার তো আর কোনো কাজ নেই, এই করি। আরে একে তো মার্ডারের সুরাহা করতে পারছি না, কেসটার সাথে সাথে আমার মনে হচ্ছে প্রমোশনটাও হাতছাড়া হয়ে যাবে। এক গলা চাপে ডুবে আছি, তুমি আর এক্সট্রা চাপ দিও না প্লিজ। সিগারেট ধরিয়ে ব্যালকনিতে চলে গেছিল। আগের দিন রাতে কি যেন একটা চাপা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল শাগনিকের। চাপা গুমোট ভাব। চোখ খুলতেই দেখল ঘর অন্ধকার। বিছানার একপাশে অদ্রিজা মাথা নিচু করে বসে আছে, বিনিয়ে বিনিয়ে কাঁদছে। ডাকতে গিয়েও ডাকলো না শাগনিক। কি ভেবে একটু অপেক্ষা করল। এই সময় মেয়েদের শরীরে অনেক সমস্যা হয়, তাই কি ওর ঘুম ভেঙে ওইভাবে বসে? শরীরে কোনো অস্বস্তি হচ্ছে কি? হঠাৎ মুখ তুলল অদ্রিজা। অন্ধকারে ওর দুই চোখ জ্বলছে। চোখ বন্ধ করে ফেলল শাগনিক। এখন ওর মুখের উপর গরম শ্বাস পড়ছে, আর তার সাথে গা গুলিয়ে ওঠা আষ্টে গন্ধ। শাগনিক ঘুমানোর ভান করল। কিছুক্ষণ পর মুখের উপর নিঃশ্বাস থেমে গেল। ঘর থেকে আষ্টে গন্ধটাও মিলিয়ে গেল। আস্তে আস্তে চোখ খুলল। আদ্রিজা ঘরে নেই। এতক্ষণে নিজেকে শান্ত করেছে। অস্বাভাবিক যে কিছু একটা হতে চলেছে সেটা বুঝতে পেরেছে ও। তাই ঠিক করলো অদ্রিজার কার্যকলাপ লক্ষ্য রাখবে। তাই আস্তে আস্তে খাট থেকে নামল। সারা বাড়ি অন্ধকার, কোথাও অদ্রিজা নেই। আষ্টে গন্ধটা অনুসরণ করতে করতে শাগনিক নিচে এলো। চোখের নিমেষে অদ্রিজা মেন গেট পেরোলো। বলা যায় ও সামনে দাঁড়ানো মাত্রই নিজে থেকেই খুলে গেল। শাগনিক নিঃশব্দে তার পিছু নিল। কনকনে শীতের রাত, বৃষ্টি ভেজা শুনশান রাস্তা, একটা কুকুর অব্দি নেই। অদ্রিজা চলেছে। শাগনিক লক্ষ্য করল অদ্রিজা হাঁটছে না, উড়ছে। ওর পা ঠিক মাটিতে পড়ছে না। কিছু দূর গিয়ে হঠাৎ কি মনে করে পিছিয়ে আসলো অদ্রিজা। রাস্তার ধারে ফুটপাথে ওই ভিখারিটার দিকে ধীরে ধীরে এগোচ্ছে ও। শাগনিক বুঝতে পারছে ওর একটা কিছু করা উচিত, কিন্তু ও কিচ্ছু করতে পারছে না। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে, হাত পা অবশ। অদ্রিজার এই ভয়ালো রূপ দেখে চোখ ফেটে জল আসছে ওর। একেই ও এত ভালোবাসে, এই ওর স্ত্রী। এরই গর্ভে ওর সন্তান বড় হচ্ছে একটু একটু করে। অদ্রিজা ঝুঁকে পড়েছে ভিখারিটার দিকে। শাগনিক আর তাকাতে পারল না, চোখ বন্ধ করে নিল। কানে এলো যন্ত্রণা মিশ্রিত কণ্ঠস্বর। পুলিশি মস্তিষ্ক সজাগ হতে উঠল শাগনিকের। আর এখানে নয়, এখানে থাকা মানে সাক্ষাৎ মৃত্যু। তাকে বাঁচতেই হবে নিরীহ লোকদের প্রাণ বাঁচাতে। সেইও একমাত্র দেখেছে খুনি কে। তাই চট করে সে ঘুরে ছুটে ঢুকে গেল বাড়ির ভেতর। দোতলায় গিয়ে শুয়ে পড়ল ঠিক যেভাবে শুয়েছিল। শ্বাস প্রশ্বাসকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করে, কিন্তু মন কিছুতেই মানতে চায় না। এতক্ষণ ও যা দেখেছে সেটা সত্যি। সে যাকে নিজের থেকেও বেশি ভালোবাসে সে আদেও মানুষই না।
একটা পিশাচিনি, আর সেই এতগুলো খুনের নেপথ্যে। এই ভাবনার মধ্যেই শাগনিক অনুভব করল গরম নিঃশ্বাস পড়ছে ওর গায়ে। মানে অদ্রিজা চলে এসেছে আর দেখে নিচ্ছে শাগনিক জেগে উঠেছে কিনা। শাগনিক ঘুমের ভান করল। কিছুক্ষণ দেখে নিশ্চিন্ত হয়ে অদ্রিজাও ঘুমিয়ে পড়ল। পাশে শুয়ে এক মুহূর্তের জন্যেও দুই চোখের পাতা এক করতে পারল না শাগনিক। সকালবেলায় অদ্রিজা একেবারেই স্বাভাবিক। বাড়ির সামনেই এইরকম মর্মান্তিক মৃত্যু। ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে শরীর খারাপের বাহানা করে ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে এলো শাগনিক। আজ অদ্রিজাকে চোখে চোখে রাখতে হবে। নিজের লোককে দোষী সাব্যস্ত করবার আগে সঠিক কারণ খুঁজে বের করতেই হবে। তাই সারা দিন বসে গুগল সার্চ করছে ও। উইচ প্যারানর্মাল অ্যাক্টিভিটি পড়তে পড়তে মাথা ভার হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। অদ্রিজা দুবার ডাকতে এসেছিল, শাগনিক খেতে যায়নি। রাতে খেতে বসে ঘটল ওই ঘটনা। জ্বরের বাহানায় আজ পাশের বেডরুমে শুয়েছে শাগনিক। ঘুম আসছে না কিছুতেই। গত রাতের কথা বারবার মনে পড়ছে আর শিরশিরিয়ে উঠছে ওর শরীর। আবারও ল্যাপটপ খুলে বসল। নানা রকম অ্যাবনর্মালিটি স্টোরি দেখতে দেখতে হঠাৎ একটা পপ আপ অ্যাডে চোখ গেল। নিড হেল্প টু সলভ ইউর প্যারানর্মাল প্রবলেম। ডুবন্ত মানুষ যেমন খড়কুটোকে আশ্রয় করে বেঁচে উঠতে চায়, তেমনি শাগনিক এই বিজ্ঞাপন দেখে একটু ভরসা পেল। কন্ট্যাক্ট ডিটেলস সেভ করল। কাল সকালেই কোনো বন্দোবস্ত করতে হবে। পরদিন খুব সকালে উঠেই ডিউটিতে বেরোচ্ছি বলে বেরিয়ে গেল। অদ্রিজাকে কি একটু চিন্তিত লাগছে আজকে? ওকে কি একটু বেশি এড়িয়ে চলছে শাগনিক? থানায় পৌঁছে প্রথমেই ফোন করলো ওই নম্বরে। 2-3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে রিন রিনে কণ্ঠে শোনা গেল মহিলা কণ্ঠ। একটু হোঁচট খেল শাগনিক। তারপর আগের রাতের সাইটে দেখা ফোন নাম্বার সত্যি কিনা তা জানার জন্য বলল, সাইটে একটা অ্যাড দেখলাম প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে, সমস্যার সন্ধানের জন্য। কথা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে বলে উঠল, শাগনিক চেম্বারের চারপাশে একবার চোখ বুলিয়ে গলা নামিয়ে বলল, আই নিড হেল্প। ঠিক কোথায় গেলে আপনার সাথে দেখা হতে পারে? ইটস আর্জেন্ট। ওপাশ একটু চুপ, মনে হয় কিছু ভাবছে। শাগনিক এবার একটু চিন্তিত। কফি শপে দেখা করতে চাইছে? মহিলা ঠিকঠাক তো? অন্য সময় হলে সোর্স থেকে খবর বার করে নিত, কিন্তু এখন সবটাই ভীষণ গোপনে করতে হবে। অন্য কোনো উপায়ও তো নেই। তাই কথা আর না বাড়িয়ে ওকে বলে রেখে দিল। মনে মনে ঠিক করল নিজের পরিচয় প্রথমে প্রকাশ করবে না। যদি দেখে ব্যাপার সুবিধে না, তখন সোজাসুজি ব্যবস্থা নেবে। মাঝখান থেকে কিছুটা সময় নষ্ট হবে আর কি। শাগনিক বাড়ি ফিরল। তখন অদ্রিজা ঘুমাচ্ছে। ভোর সন্ধ্যায় সারা বাড়ি অন্ধকার। শাগনিকের খেয়াল পড়ল হঠাৎ হঠাৎ করে কেমন যেন চুপ হয়ে থাকে। চোখের সামনেই একটু একটু করে বদলেছে অদ্রিজা, অথচ কেস খুন তদন্ত নিয়েও এতই ব্যস্ত যে সে বদলটা লক্ষ্যই করতে পারেনি। অদ্রিজার ঘরে একবার উকি দিয়ে দেখে চলে গেল জামা কাপড় পাল্টাতে। হাতে বেশি সময়ও নেই। পুলিশের কাছে টাইম পাংচুয়ালিটি খুবই ম্যাটার করে। শাগনিক চায় না প্রথম দিনই তার কোনো হেরফের হোক। কফি শপটা মোটামুটি ফাঁকাই বলা যেতে পারে। ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। সন্ধে বলে মনে হচ্ছে না একেবারেই। মনে হচ্ছে যেন
আর রাত হয়েছে অনেকটা। ইতস্তত কিছু টেবিলে গুটি কয়েকজন। শাগনি কফি শপের একটা কোণ বেছে এমনভাবে বসলো যাতে দরজা দিয়ে কে ঢুকছে সেটা সহজেই চোখে পড়ে। বসতে না বসতেই একটি বছর 25-26-এর তরুণী কফি শপে ঢুকলো। সারা কফি শপে একবার চোখ বুলিয়ে শাগনিকের দিকে এগিয়ে এসে বলল, হাই, আমাদেরই ফোনে কথা হচ্ছিল, রাইট? সহজাত পুলিশি ভঙ্গিতে শাগনিক জিজ্ঞেস করে। কি করে বুঝলেন? এক ঝাঁক কোকড়া চুল সামলে সামনের চেয়ার টেনে বসতে বসতে মহামায়া বলে, ইটস সো সিম্পল। এখানে আপনি একা কারোর জন্য ওয়েট করছেন অ্যান্ড লুকিং অ্যাট দ্য ডোর, সো আই জাস্ট গেসড। নিজের বোকামতে একটু লজ্জা পেয়ে শাগনিক গলা ঝাড়া দিয়ে বলে, আচ্ছা, কফি? শিওর। কফিতে সিপ করতে করতে পুরো বিষয়টা ভালো করে শুনে নিয়ে মহামায়া বলল, মাই গড, মানে কদিন ধরে যে মার্ডার হচ্ছে সেগুলো আপনার? নিঃশব্দে সম্মতি জানায় শাগনিক। মিনতি করে, প্লিজ কিপ ইট কনফিডেন্সিয়াল। একদম, এটা নিয়ে ভাববেন না। আচ্ছা, আপনাদের রিলেশনশিপ কতদিনের? 3 years। আগে কখনো এরকম চেঞ্জ ওনার মধ্যে লক্ষ্য করেছেন? একটু ভেবে নিয়ে শাগনিক বলল, না, সেরকম তো কিছু কোনো দিন দেখিনি। সব কিছু নর্মালি ছিল, মানে উই ওয়ার হ্যাপি। কোনো পাস্ট হিস্ট্রি জানেন যা এই ঘটনার সাথে রিলেটেড হতে পারে বলে মনে হচ্ছে? 2 আঙুলে চোখ টিপে শাগনিক দুদিকে জোরে জোরে মাথা নাড়িয়ে বলে, নাথিং, এভরিথিং ওয়াজ জাস্ট পারফেক্ট। হ্যাঁ, একটু চুপচাপ হয়ে গিয়েছিল কদিন। আমি ভাবতাম প্রেগনেন্সির টাইমে তো কত কিছুই হয় শুনেছি, একা একা থাকে। ওয়েট, মিসেস মিত্র প্রেগনেন্ট? শাগনিককে থামিয়ে প্রশ্ন করে মহামায়া। মাথা নাড়ায় শাগনিক। 20 weeks রানিং। আমার চিন্তাটা ঠিক ওখানেই, ওর এই কন্ডিশনে এই সমস্ত কিছু। নিজের মনে বলে যেতে থাকে শাগনিক। মহামায়াকে বিশেষ চিন্তিত দেখায়। পাশে রাখা ব্যাগ থেকে ল্যাপটপ বের করে সামনে মেলে ধরেছে ততক্ষণে। কি সব যেন দেখে চলেছে উদ্গ্রীব চোখে। কথা থামিয়ে শাগনিক লক্ষ্য করে ওর দিকে। পরনে কালো লঙ্কোট, এক মাথা কোকড়ানো চুল, শার্প ফেস, বুদ্ধিদীপ্ত চোখ। এই অল্প বয়সী তরুণী ঠিক কতটা ভরসাযোগ্য সেটাই হয়তো জরিপ করে নিচ্ছিল পুলিশি অনুসন্ধিৎসায়। ল্যাপটপের থেকে চোখ তুলে মহামায়া জানায়, মিসেস মিত্র ইজ ইন বিগ ডেঞ্জার, ওনার এক্ষুনি সাহায্যের প্রয়োজন। ভুরু ভঙ্গি করে ব্যাপারটা সুস্পষ্ট করে বুঝতে চেষ্টা করে শাগনিক। মহামায়া ল্যাপটপটা শাগনিকের দিকে ঘুরিয়ে দিয়ে ঝট করে গিয়ে বসে পড়ে ওর পাশের সিটে। এদিক ওদিক চেয়ে ফিসফিস করে বলে, এখন আমি যা বলবো ভীষণ ভীষণ ক্রুশিয়াল, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। লোক শাগনিক ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। মহামায়া বলল, পুরোটা মন দিয়ে পড়ুন। সবটুকু পড়ে কিচ্ছু না বুঝতে পেরে শূন্য দৃষ্টিতে মহামায়ার দিকে তাকালো শাগনিক। সেটন চাইল্ড, লুনার ইক্লিপস, কি এসব? আর এসবের সাথে অদ্রিজার সম্পর্কটা কোথায়? আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু সময় নিল মহামায়া। সিলিংয়ের দিকে তাকিয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে শুরু করলো। আপনি নিশ্চয়ই ভগবানে বিশ্বাস করেন? আমরা সবাই করি। ভগবান মানে আমার কাছে একটা পজিটিভ এনার্জি। তার যেমন অস্তিত্ব আছে ঠিক তেমন করেই নেগেটিভ এনার্জি, সেটান বা ডেভিল বা শয়তান যেটাই বলুন না কেন, তার অস্তিত্ব আছে আমাদের পৃথিবীতে। কিছু কিছু বিশেষ কার্যসিদ্ধির জন্যে ওদেরকে জন্ম নিতে হয় মনুষ্যরূপে। অ্যাকর্ডিং টু ওল্ড টেস্টামেন্ট, অভিশপ্ত এঞ্জেলস যারা স্বর্গে কোনো না কোনো পাপ করেছে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করা হয়। তাদেরকে ফলেন এঞ্জেল বলে।
তারাই নানাভাবে প্ররোচিত করে মানুষকে পাপ করতে, ঠিক যেইভাবে ইভকে প্ররোচিত করেছিল জ্ঞান বৃক্ষের ফল খাবার জন্য। টু ফুলফিল দেয়ার ব্যাড ওয়ার্ক দে নিড আ womb, আ হিউম্যান womb। যখন সেই ফিটাস হিউম্যান বডিতে গ্রো করে তখন একমাত্র নিড হলো ব্লাড, হিউম্যান ব্লাড। আর এই কনসেপশন প্রসিজিয়ারটাও ভীষণ অদ্ভুত। এক, কোনো দানবীয় শক্তি বলপূর্বক কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, নয়তো কোনো প্রিস্ট মন্ত্র বলে সেই নেগেটিভ সোর্সকে উইমেন womb-এ ট্রান্সফার করে। তবে তার জন্য একটা বিশেষ মোমেন্টামের দরকার। ইন আওয়ার প্র্যাকটিস উই কল ইট সেটানিক আওয়ার। সেই রাত হতে হবে চন্দ্রগ্রহণের রাত, তার সাথে চাঁদ, সূর্য আর শনিকে সমান্তরাল রেখায় আসতে হবে। সেই রাত ঠিক 3টে থেকে 3:30 হলো সেই সময়। আর ঠিক ওই সময় যে কনসিভ করবে তার গর্ভেই জন্ম নেবে সেটান চাইল্ড। তবে তার জন্য প্রিস্টের বিশেষ মন্ত্র লাগবে। এই ঘটনার প্রচুর এক্সাম্পলস আছে। আরও হয়তো কিছু বলতো মহামায়া, কিন্তু এই পর্যন্ত শুনি কান মাথা জ্বলতে থাকে শাগনিকের। হিস হিস করে বলে, কি বলতে চাইছেন আপনি? আমি মানুষ নই, একটা শয়তান। আর আমার বাচ্চাটাও একটা আনবর্ন ডেভিল। যা ইচ্ছে তাই বলবেন, তাই না? যত সব ওয়েস্ট অফ টাইম। ততক্ষণে হাতের ইশারায় ডাকা হয়ে গেছে ওয়েটারকে। আর আগে মাথা যেন ফেটে যাবে। ওয়েটারকে বিলের টাকা মিটিয়ে মহামায়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, আপনার এই মহামূল্যবান সময় দেওয়ার জন্য কত মূল্য নেবেন? মহামায়া চুপ করে অপমান সহ্য করে। উত্তর না পেয়ে পার্স থেকে দুটো 2000 টাকার নোট বের করে টেবিলে রেখে নিচু গলায় বলে, যেটুকু শুনেছেন ভুলে যান। যদি কোনোভাবে আমি জানতে পারি অদ্রিজার খবর বাইরে লিক হয়েছে, আমাকে কিন্তু আপনি চেনেন না। এমন কেসে ভিতরে ঢোকাবো, জীবনে বেল পাবেন না। কথা শেষ করেই দ্রুত কফি শপ ছেড়ে বাইরে বেরিয়ে আসে শাগনিক। মনে মনে বিড় করে একটা সিগারেট ধরালো। শালা পুজুরুকি করার আর জায়গা পায় না। গাড়ির চাবি বের করতে গিয়ে পকেট হাতড়াচ্ছিল শাগনিক। ঠিক তখনই মহামায়া চাবিটা সামনে মেলে ধরে শাগনিকের। ফেলে এসেছিলেন। ইউ নিড হেল্প সিনিয়র ইন্সপেক্টর শাগনিক মিত্র। একমাত্র আমি সেটা পারবো, বিকজ আই অ্যাম আ স্পিরিচুয়ালিস্ট। আবারও তাচ্ছিল্যের হাসি হেসে সিগারেটে টান দিল শাগনিক। মৃদু হেসে 2000-এর নোট দুটো শাগনিকের হাতে গুজে দেয় মহামায়া। আর একটা কথা শুনে রাখুন, ইয়োর ওয়াইফ ইজ নট দ্য কালপ্রিট, বাট ইয়োর আনবর্ন ইজ। নিজের রেড সেল্টো স্টার্ট দিয়ে বেরিয়ে যায় মহামায়া। কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যায় শাগনিক। কনকনে ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিয়ে যায় ওকে। 1 মাস পরে থানায় দ্রুত হাতে নিজের কাজগুলো সেরে নিচ্ছিল শাগনিক। সেই একইভাবে খুন এবার একসাথে 3 জন। একই পরিবারের সবাই শেষ। নিজে গিয়ে সবটা পরীক্ষা করেছে। বডি পোস্টমর্টম আর ফরেন্সিক টিমকেও ডেকে পাঠিয়েছে। জানুয়ারির ঠান্ডাতেও বারবার রুমাল বার করে ঘাম মুছতে দেখে কনস্টেবল দাস অনেকবার আর চোখে তাকিয়ে উঠছে। বুকটা যেন বেশি দূর দূর করছে। ওরা কি কিছু সন্দেহ করেছে নাকি? কি আশ্চর্য! ভয় পাচ্ছে শাগনিক মিত্র, যে শাগনিক মিত্রের নাম শুনেই সব ক্রিমিনালরা থরথর করে কাঁপে। গত 4 বছর ধরে নিজের এলাকায় একটাও খুনের ঘটনা না ঘটার জন্য তার গর্ব ছিল। সে ভয় পাচ্ছে না, আর কিচ্ছু ভাবতে পারছে না। উপরতলা থেকে যে কি চাপ আসছে কেস সলভের জন্য সেটা ওই জানে, কিন্তু কি করবে ও? কি করে ও বলবে এই সব কিছুর জন্য শুধু আর শুধুমাত্র ওর স্ত্রী অদ্রিজা দায়ী? মাথাটা একটু ঘুরে গেল, চোখেও একটু অন্ধকার দেখল। কি
গত রাতের সেই বীভৎস দৃশ্য আরো একবার ফ্ল্যাশ লাইটের মতো জ্বলে উঠল চোখের সামনে। সেদিন কফি শপে মহামায়ার শেষ কথাগুলো শোনার পর সত্যি বলতে একটু দুশ্চিন্তা যে হয়নি তা নয়, কিন্তু বাড়ি ফিরে অদ্রিজাকে সম্পূর্ণ স্বাভাবিক মনে হয়েছিল। তাছাড়া তারপর কদিন সেরকম কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি শাগ্নি। সেই রাতের ঘটনার কথা একটা দুঃস্বপ্ন ভেবে কিছুটা জোর করেই মন থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তবে অদ্রিজার মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করেছে শাগ্নি, ও যেন একটু বেশি চুপচাপ হয়ে গেছে। হঠাৎ হঠাৎ করে কেমন যেন আনমনা হয়ে যায়, শরীরটা বড্ড ফ্যাকাশে লাগে আজকাল। মেয়েটাকে দেখলে বড্ড মায়া হয়, কিন্তু কোনো রকম দুশ্চিন্তা মনে আনতে চাইনি। ভেবেছিল সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু দুদিন আগে যখন থানায় যাওয়ার জন্য রেডি হয়ে টেবিলের কাছে আসে, তখন দেখেন শুকনো মুখে অদ্রিজা বসে ব্রেডে বাটার লাগাচ্ছে। শাগ্নি কিছুটা অবাক হয়। আজকাল এত সকালে ওঠে না অদ্রিজা। কাছে গিয়ে মাথায় হাত রাখলো। কি হলো, আজ এত সকালে উঠে পড়েছো? ঘুমোতে পারছি কোথায়। কথা শেষ করে চোখ তুলে তাকায় অদ্রিজা। মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে শাগ্নি। প্রায় রক্ত শূন্য ফ্যাকাশে মুখ, চোখের তলায় কে যেন আলকাতরা লিপি দিয়েছে। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে শাগ্নি, আচ্ছা আচ্ছা, তোমার কি খুব শরীর খারাপ লাগছে অদ্রিজা? কান্না ভেজা গলায় অদ্রিজা বলে, আমি আমি কেন এত উইক হয়ে যাচ্ছি? এতটাই উইক যে চোখ খুলে তাকাতে অবধি পারছি না। আমার কিছু খেতে ইচ্ছে করছে না। সবসময় একটা ঝিম ধরা গন্ধ চারিদিকে। রাতে ঘুমোলে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি না ঘুমোতে পারছি না গো। শরীরের ভেতরে কেমন একটা অস্বস্তি হয় সারাক্ষণ। এরকম তো কারোর হয় না শাগ্নিক। আমার কেন এমন হচ্ছে? আমি বাঁচবো না। আমি জানি আমি বাঁচবো না। বাঁচবো না। অদ্রিজাকে বুকে জড়িয়ে আশ্বস্ত করে শাগ্নিক। কিচ্ছু হবে না, বিলিভ মি, কিচ্ছু হবে না। শোনো, আজই তুমি তোমার ওই গাইনোকোলজিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নাও। হয়তো কিছু মেডিসিন উনি দেবেন, সব ঠিক হয়ে যাবে। দেখো, শাগ্নিকের মনে একটা দুশ্চিন্তার মেঘ ঘনাচ্ছিল হালকাভাবে। ইউএসজির ব্লাড রিপোর্টটা হাতে নিয়ে ভুরু কুচকে অনেকক্ষণ দেখছিল ডক্টর চ্যাটার্জি। শাগ্নিক ভুরু কুচকে জিজ্ঞেস করেছিল, এনিথিং রং ডক্টর? রিপোর্ট রেখে চিন্তিত মুখে এক ঝলক অদ্রিজার দিকে তাকিয়ে ডক্টর বলেছিল, ফিটাস সাইজ ইজ ইনসিগনিফিকেন্টলি বিগ। আর শুধু তাই নয়, অদ্রিজাও অ্যানিমিক হয়ে পড়ছে। এই প্রেগন্যান্সি হাই রিস্ক প্রেগন্যান্সি। বুকটা তখন থেকেই ঢিপ ঢিপ করতে শুরু করেছিল শাগ্নিকের। সেদিন আর থানায় যায়নি, ফোনেই সেরে নিয়েছিল জরুরি কাজগুলো। সারাদিন সামলেছে ভেঙে পড়া অদ্রিজাকে। লক্ষ্য করেছে সন্ধে হতেই কেমন যেন অস্বাভাবিক আচরণ শুরু করেছে অদ্রিজা। দেওয়ালের দিকে এক দৃষ্টে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে চলেছে। অনেক রাত করেই বিছানায় এলো শাগ্নিক। অদ্রিজা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। রাত তখন কত হবে জানে না। স্যাঁতস্যাঁতে ঠান্ডা অনুভবে ঘুম ভেঙে গেল শাগ্নিকের। চোখ খুলতে দেখল নিকষ অন্ধকার ঘরে জানলার দিকে মুখ ফিরিয়ে বসে আছে অদ্রিজা। কিন্তু জানলার অন্যদিকে কি ওটা? একটা অদ্ভুত বিকৃত মুখ, চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। সে চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অদ্রিজা। দুলে দুলে বিড়বিড় করে অশ্রুতপূর্ব ভাষায় কি যেন বলে চলেছে। দুম করে উঠে ঘরের দেওয়ালে নিজের মাথা ঠুকতে শুরু করে অদ্রিজা।
বিছানায় কাঠ হয়ে শুয়ে শাগনিক দেখছিল সব কিছু। জানলার ওপাশে বিভৎস দর্শন মূর্তির দিকে তাকাতে গিয়ে দেখল সেটা নেই। আর তখনই সরীসৃপের মতো বেয়ে বেয়ে বিছানায় উঠে এলো অদ্রিজা। ওর চোখগুলো চলছে সেই প্রাণীটার মতো। চোখ দুটো টিপে বন্ধ করে নিল শাগনিক। উত্তেজনায় সারা শরীর কাঁপছে। আদ্রিজা ওর সরু লম্বা জিভটা বুলিয়ে নিল শাগনিকের মাথা থেকে পা অবধি। নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে শাগনিক। নিজের ঘাড়ের কাছে ধারালো দুই দাঁতের স্পর্শ পাচ্ছেও, কিন্তু কিচ্ছু করার নেই। বেডসাইড টেবিলে রাখা রিভলভারে ওর হাত পৌঁছবে না কিছুতেই। তাহলে কি এইভাবেই শেষ হয়ে যাবে ও? হঠাৎ ছিটকে সরে গেল অদ্রিজা, কান ফাটানো চিৎকার করে ঝড়ের মতো বেরিয়ে গেল ঘর থেকে। শাগনিক উঠে আর পিছু নিল না, কারণ ও জানে অদ্রিজা কোথায় যাচ্ছে। স্যার, মানে বলছিলাম কি, একটা ডাক্তার দেখিয়ে নিন, বুঝলেন? মানে এভাবে ফেলে রাখাটা উচিত হবে না। কখন কোথা থেকে কি ইনফেকশন হয়ে যাবে। চমকে ঘাড় থেকে হাত নামিয়ে ফেলে শাগনিক। রাতের কথা ভাবতে ভাবতে কখন যেন নিজের ঘাড়ে হাত চলে গেছিল ওর। জায়গাটা দগদগে হয়ে আছে। প্রসঙ্গ পাল্টানোর জন্য তাড়াতাড়ি করে বলে, ও সামান্য পোকার কামড়, কিছু হবে না। কি বলবেন বলে ফেলুন দাসবাবু। কেসের কোনো প্রোগ্রেস? সেরকম কিছু না। বডির পোস্টমর্টম রিপোর্ট এক্ষুনি চলে আসবে। ফরেন্সিক ডিপার্টমেন্ট এক ভিকটিমের হাতের মুঠোয় কিছু হেয়ার ট্রেস পেয়েছে। ফিমেল হেয়ার, মানে মার্ডারার একজন মহিলা। এই যে স্যার রিপোর্ট। কাপা কাপা হাতে টেবিলে রাখা রিপোর্ট তুলে নিল শাগনিক। গলায় গাম্ভীর্য কোনো রকমে বজায় রেখে বলল, আমি আমি দেখে নেব, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ শুনুন, এখন যেন কেউ চেম্বারে না আসে, ওকে? আমি কেসটা স্টাডি করব। একটা তো ক্লু পেয়েছে ওরা। শাগনিক এটাও বুঝতে পারছে কেসটা আর ওর হাতে থাকবে না, ক্রাইম ব্রাঞ্চে চলে যাবে। আর এই ক্লু ধরে অদ্রিজার কাছে পৌঁছানো ইম্পসিবল কিচ্ছু নয়। তখন তাকিয়ে দেখা ছাড়া অন্য কিচ্ছু করার থাকবে না শাগনিকের। তাই সময় নষ্ট না করে ফোন বার করে শেষ চেষ্টা তো করতেই হবে। কিছুক্ষণ ধরে রিং হওয়ার পর ফোন তুলল মহামায়া। দেখুন, আগের দিনের সব কিছুর জন্য ভেরি সরি মহামায়া। আপনাকে আমার ভীষণ দরকার। আমি হেল্পলেস। অদ্রিজাকে বাঁচাতেই হবে। শাগনিকের গলায় আকুতিকে উপেক্ষা করতে পারল না মহামায়া। ওকে ওকে, আমাকে একবার মিসেস মিত্রকে দেখতেই হবে এক্ষুনি। ওনার কি কন্ডিশন? অদ্রিজা বাড়িতেই আছে। খুব খুব উইক, খুব অদ্ভুত টাইপের বিহেভ করছে কদিন ধরে। মাই গড, একা আছে? শিট, কি করে একা রেখে এলেন ওনাকে? সিলেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে ডোর লক করে তারপরে এসেছি। কি করব বলুন, মানে এই অবস্থায় কাকে ভরসা করব? শিট শিট, এক্ষুনি আপনার বাড়ি যেতে হবে। আপনি আপনার অ্যাড্রেস মেসেজ করুন, কুইক। আর আপনিও চলে আসুন as soon as possible. বাড়ি ঢুকে বেডরুমের লক খুলে চমকে যায় দুজনে। বেডরুমের দেওয়াল জুড়ে অজস্র সিম্বল, অনেকটা পেন্টাগানের মতো, আর হিজিবিজি লেখায় ভর্তি। উদ্ভ্রান্তের মতো দেওয়ালে নিজের মাথা ঠুকে ঠুকে বিড়বিড় করে কি বলে চলেছে অদ্রিজা। ওদের দেখেই তীব্র আক্রোশে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। মহামায়া ছুটে গিয়ে নিজের কোলে মাথা তুলে নিল। গায়ে হাত বুলিয়ে দেখল সারা গায়ে অজস্র কাটা চিহ্ন। গর্ভের ওপরেও ঠিক তেমনই একটা সাইন, যেটা দেওয়ালের উপর আঁকা। মহামায়া ঝুঁকে পড়ে পালস চেক করলো। পালস রেট খুব কম। ওনার ডাক্তার কে আছেন? ও পলাশ চ্যাটার্জি। ধরা গলায় বলল শাগনিক। ওনাকে এক্ষুনি ফোন করে জানান, আর হোম সাপোর্টিভ সিস্টেমের ব্যবস্থা করতে বলুন। আমি ওনার সাথে কথা বলে নেব।
আমাদের যা কিছু করতে হবে এখানেই করতে হবে। আর ফার্স্ট এড কিট থাকলে নিয়ে আসুন জলদি। অদ্রিজার হাতের ক্ষতয়ে হাত বুলিয়ে বলল, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তাড়াতাড়ি কেটে এনে উদ্বিগ্ন হয়ে শাগনিক জিজ্ঞেস করল, আচ্ছা, কি করার কথা বলছেন আপনি? প্রেগন্যান্সি টার্মিনেট করতে হবে, আমাদের হাতে একদম সময় নেই। অদ্রিজার ক্ষতগুলোতে ফার্স্ট এড করতে করতে জবাব দিল মহামায়া। বেডরুমটাই হসপিটালের কেবিন হয়ে উঠেছে। বেডসাইডে রাখা মনিটরের বিপ বিপ শব্দ জানান দিচ্ছে অদ্রিজার বেঁচে থাকার অস্তিত্ব। শীর্ণ হয়ে একরকম বিছানার সাথে মিশে আছে ওর মৃতপ্রায় শরীরটা। কয়েক ঘন্টার মধ্যেই গর্ভের আকার দ্বিগুণ হয়ে উঠেছে। এতক্ষণ একরকম ঘোরের মধ্যে সব কিছু করেছে শাগনিক, এখন একেবারে ভেঙে পড়েছে। অদ্রিজার দিকে এক ঝলক তাকিয়ে মহামায়াকে কান্না ভেজা গলায় বলল, কি হচ্ছে এই সব কিছু? আমি আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি ওর এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। হ্যাভ পেশেন্স, আই হোপ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটু মনে করে বলুন তো, কয়েক মাসের মধ্যে মিসেস মিত্র কোনো প্রিস্ট বা ওই জাতীয় কাউকে ফেস করেছে বা এমন কোথাও গেছিলেন যেখানে কিছু উইয়ার্ড ছিল? একটু সময় নিল শাগনিক। 3 মাস আগে আমরা কেরালা গিয়েছিলাম, নিজেরাই সাইট সিনে বেরিয়েছিলাম। সেখানেই এক গ্রামের শেষে ফাঁকা জায়গাতে একটা পুরনো ভাঙা চার্চ ছিল। অদ্রিজার বরাবরই ফটোগ্রাফির শখ। ও ফটো নিতে ঢুকে গেল চার্চের ভিতরে, আমি গেলাম না। অনেকক্ষণ বাদে ও ফিরছে না দেখে আমিও তখন ঢুকলাম। ভিতরটা কেমন যেন অন্ধকার। চার্চটা না অদ্ভুত ছিল। জেসাসের মূর্তির বদলে ছিল এই সব লাইনগুলো। বেডরুমে অদ্রিজার আঁকা চিহ্নগুলোর দিকে ইঙ্গিত করল। সারা দেওয়ালে ছিল অদ্ভুত সব ছবি। আমি অদ্রিজাকে খুঁজে পাচ্ছিলাম না। যখন অনেকবার ওর নাম ধরে ডাকলাম, তারপরে ওকে খুঁজে পেলাম না, তখন দেখি এক কোণে বসে এক দৃষ্টে তাকিয়ে আছে ওই সাইনটার দিকে, আর বিড়বিড় করে কি সব যেন বলছে। আমি ডাকতেই ওর ঘোর ভাঙল। তারপরেই ও কোনো এক প্রিস্টকে খুঁজছিল, কিন্তু বিশ্বাস করুন কেউ ছিল না সেখানে। আর সেই চার্চের বাইরেই একটা অদ্ভুত মূর্তি ছিল, না মানুষ না পশু, খুব অদ্ভুত। একটা সিংহাসনে বসেছিল আর তার পাটা ছিল পাখির মতন। বলতে বলতেই চমকে উঠল। আরে, কাল রাতে ঠিক ওই রকমই কিছু দেখেছিল। মহামায়া বলল, দ্যাট ওয়াজ ইভিল বেলজিবাব। দেওয়ালে মিসেস মিত্রের গায়ে যে সাইন দেখছেন সেগুলো ইভিল সাইন। আর ওই লেখাগুলো সেটানিক স্পেল হিব্রুতে। আর ঠিক 3 মাস আগেই লুনার এক্লিপস ছিল, ঠিক রাত 3টে। সব মিলে যাচ্ছে। ও মাই গড! শাগনিক কাঁধ বোঝা গলায় বলে, কিন্তু অদ্রিজাই কেন? মহামায়া কাকে যেন ফোন করছিল তড়িঘড়ি। খুব টেন্স দেখাচ্ছে ওকে। অদ্রিজাই নয়, বিলিভ মি অর নট, Antichrist things happen in every country. This time, devil chooses Mrs. Mitro. Last time it happened in New Jersey. One British woman was chosen. পরিস্থিতি এতটাই খারাপ ছিল তাকে অ্যাসাইলামে রাখতে হয়েছিল। সেখানেই সেই বাচ্চার জন্ম হয়। বাচ্চার জন্ম নেওয়ার সাথে সাথেই মাকে মেরে ফেলে এবং তারপর নার্সকে। সেই সেটানিক চাইল্ডকে নষ্ট করা হয় কিছু বছর বাদে। তার দেহবশেষ এখন আছে পবিত্র জেরুজালেমের বুকে। এর আগে ফ্রান্স, জর্জিয়া, ইজিপ্ট, যে দেশে যে সময় শয়তানের জন্ম নিয়েছে, সেই দেশেই হয় মহামারী নয়তো প্রবল প্রাকৃতিক বিপর্যয়, প্রাণহানি, অর্থনৈতিক বিপর্যয় বিধ্বস্ত হয়েছে।
আমাদের তাই এক্ষুনি কিছু করতে হবে, সকলের মঙ্গলের স্বার্থে। একে কিছুতেই পৃথিবীর আলো দেখতে দেওয়া যাবে না। এমনিতেই তো দেশে কিছু কম বিপর্যয় নেই। আমি আমার প্রফেসরকে ফোন করছি। নিউ জার্সিতে ডেভিল চাইল্ড ডিস্ট্রয় গ্রুপের এক মেম্বার ছিলেন উনি। আমি জানি একমাত্র উনিই হেল্প করতে পারবেন। আচ্ছা মহামায়া, ওনাকে ইনভলভ করলে যদি জানতে পারেন যে এতগুলো মার্ডার অদ্রিজাই করেছে? চিন্তা নেই, জানাজানি হবে না। আর যদি জানাজানি হয়, আপনার তো সেই পাওয়ার আছে যাকে খুশি যেমনভাবে খুশি লক আপে ভরতে পারার, তাই না? মাথা নিচু করে শাগনিক বুঝতে পারে এই সিচুয়েশনে এই কথাটা একদম ঠিক হয়নি। ফোনে কথা বলে চট করে একবার ঘড়ির দিকে তাকিয়ে মহামায়া বলে, এখন 3:45। আমি আধ ঘন্টার মধ্যে ফিরছি। দরজার বাইরে নীল রঙের পাথরের লকেট শুদ্ধ চেন মতো কি ঝুলিয়ে দিল মহামায়া। বলল সেই না ফোন করা অবধি দরজা না খুলতে। অদ্রিজার ঘরে একবার উকি দিল শাগনিক। সে একই অবস্থায় শুয়ে আছে। সে পাশে বসা নার্স কি যেন লিখছে। বারান্দায় এসে একটা সিগারেট ধরালো। মাথা কাজ করছে না একেবারে। শীতের বিকেল, কিন্তু চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। আকাশে মেঘ জমছে কালো করে। হঠাৎই ডোরবেল বাজল। শাগনিক একটু অবাক হলো, এত তাড়াতাড়ি মহামায়া চলে এলো। কিন্তু ফোন করলো না তো, বলেছিল ফোন করবে। তাই দরজা না খুলেই আইহোল দিয়ে একবার দেখার চেষ্টা করলো শাগনিক। কিছুই দেখা যাচ্ছে না। তাই ভেতর থেকেই প্রশ্ন করলো, কে? এক বৃদ্ধের কণ্ঠস্বর শুনতে পেল। আমি ফাদার ব্রাউন। মহামায়া আমাকে এই অ্যাড্রেসে আসতে বললো। ও রাস্তায় আছে, এক্ষুনি এসে পড়বে। একটু ইতস্তত করে শাগনিক। ওপাশের বৃদ্ধ কণ্ঠস্বর বলে ওঠে, প্লিজ প্লিজ ওপেন দ্য ডোর মাই চাইল্ড, উই হ্যাভ নট মাচ টাইম। আর সময় নষ্ট না করে শাগনিক দরজাটা খুলে ফেলে। আর সাথে সাথেই দরজায় ঝোলানো চেনটা খুলে পড়ে। আর সামনে দাঁড়ানো মূর্তিটা চোখের নিমেষে যেন হাওয়ায় ভর করে সিঁড়ি বেয়ে উঠে অদ্রিজার রুমে ঢুকে যায়। আর সাথে সাথে বন্ধ হয়ে গেল ওই রুমের দরজা। কিছু পরে ভেতর থেকে নার্সের চিৎকার ভেসে আসে। দৌড়ে যায় শাগনিক, দরজা খোলার চেষ্টা করে। আর তখনই দরজার নিচ থেকে লাল টাটকা রক্তের ধারা পায় ঠেকে শাগনিকের। দিশেহারা হয়ে শাগনিক ফোন করে মহামায়াকে। কোথায় আপনি? প্রফেসর ব্রাউন, প্রফেসর ব্রাউন অদ্রিজার ঘরে। হোয়াট? কোন প্রফেসর ব্রাউনের কথা বলছেন? প্রফেসর স্টিভ তো আমার সাথে। আপনি দরজা খুলেছিলেন কেন? ওয়াই? চিৎকার করে ওঠে মহামায়া। হাত পা অবশ হয়ে আসে শাগনিকের। ততক্ষণে রুম থেকে অদ্রিজার চিৎকার ভেসে আসে। রিভলভার বের করে দরজায় গুলি করে। শাগনিক গায়ের জোর দিয়ে দরজা ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে সবকিছু অন্ধকার হয়ে যায়। আবছা আলোয় ঘরের এক কোণে একা অদ্রিজাকে মাথা নিচু করে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে দেখে শাগনিক। আর তার পাশেই পড়ে নার্সের ছিন্ন ভিন্ন নারী ভুড়ি বের হওয়া দেহ। তুমি তুমি ঠিক আছো অদ্রিজা? কাছে যেতেই মুখ ফেরায় অদ্রিজা। রক্তহীন ফ্যাকাশে মুখে বিস্ফারিত নীল চোখ জলজল করছে। ঠোঁটের পাশ দিয়ে গড়াচ্ছে টাটকা রক্ত। মুখে মেকানো পৈশাচিক হাসি। শূন্যে লাফিয়ে শাগনিকের বুকে বসে পড়ে অদ্রিজা। ধারালো নখগুলো ঢুকে যাচ্ছে শাগনিকের বুকের ভিতর। আর ঠিক তখনই একটা মন্ত্র কানে আসে। গায়ের উপর স্পর্শ পায় জলের মতো কিছু। চোখ তুলে কান ফাটানো চিৎকার করে ঘরের এক কোণে সরে যায় অদ্রিজা। মহামায়া ছুটে এসে শাগনিককে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? ততক্ষণে প্রফেসর অদ্রিজাকে ঘিরে মোম জ্বালিয়ে একটা বৃত্ত তৈরি করেছে। পুরুষ ও মহিলা মিশ্রিত অদ্ভুত স্বরে অদ্রিজা কোন অজানা ভাষায় কি সব আওড়ে যেতে থাকে। প্রফেসর অদ্রিজার মাথায় হাত ছুঁয়ে বিড়বিড় করে মন্ত্র বলে। ধারালো নখ দিয়ে খমচে ধরে প্রফেসরের মুখ। অন্য হাত দিয়ে প্রফেসরের জিভ টেনে বের করে আনার চেষ্টা করে অদ্রিজা।
নিজেকে কোনো মতে ছাড়িয়ে নিয়ে দূরে ছিটকে যায় প্রফেসর। অদ্রিজার শরীরটা দুমড়ে মুচড়ে উঠে যায় শূন্যে। হাওয়ায় ভাসতে থাকে তার এলো চুল, মুখের কষ দিয়ে গড়িয়ে পড়ে রক্ত। খিলখিলি শব্দে পৈশাচিক হাসি হেসে ওঠে। মহামায়া মোটা ধূপের মতো কোনো বস্তুতে আগুন জ্বালিয়ে সেই সুগন্ধি সারা ঘরে ছড়িয়ে দিতে থাকে। প্রফেসরের মন্ত্র উচ্চারণ দ্বিগুণ গতিতে বাড়িয়ে দেন। হঠাৎ অদ্রিজার দেহটা ছিটকে পড়ে মাটিতে। ছুটে যান প্রফেসর। কোটের পকেট থেকে গাছের শুকনো পাতার মতো কি একটা বস্তু স্পর্শ করালো অদ্রিজার গর্ভে। পেটে হাত দিয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠল অদ্রিজা। অদ্রিজার পায়ের তলা দিয়ে গড়িয়ে আসছে রক্ত, তার সাথে চ্যাটচ্যাটে সবজিটে কিছু। মুখটা যন্ত্রণায় কুকড়ে নীল হয়ে যাচ্ছে। শাগনিক ছুটে যেতে চায় অদ্রিজার কাছে। প্রফেসর আটকে দেয় ওকে। স্টপ, ডোন্ট গো। কাছে এসে গলায় পরিয়ে দেয় একটা চেন, যার লকেটে অসংখ্য শ্লোক আর পবিত্র বাইবেলের বাণী খোদাই করা। ডোন্ট ক্রস দিস সার্কেল বলে ওঠে প্রফেসর। যন্ত্রণায় কুকিয়ে উঠে অদ্রিজা বলে, আমি আমি আর পারছি না শাগনিক, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমাদের আমাদের বাচ্চাকে মেরে ফেলছো কেন? ওকে মেরো না, কি কি দোষ করেছে ওর? প্লিজ শাগনিক, ওকে বাঁচাও। প্রফেসর একটা পাত্র থেকে জল নিয়ে ছিটিয়ে দিল অদ্রিজার উপর। চিৎকার করে উঠল অদ্রিজা। বিস্ফারিত চোখ ঠিকরে মনি যেন বেরিয়ে আসতে চাইছে বাইরে। যন্ত্রণায় বেঁকে দুমড়ে মুচড়ে যাচ্ছে শরীর। দু হাতে চোখ ঢেকে বসে পড়ল শাগনিক। আমি আর দেখতে পারছি না এইসব। ওর কষ্ট আমার সহ্য হচ্ছে না। রিল্যাক্স শাগনিক, আর মাত্র কয়েক মিনিট, বলল প্রফেসর। সেই রকম লকেট সমেত চেন ঠেকিয়ে দিল অদ্রিজার মাথায়। ঘুমিয়ে উঠল। কিছু বাদেই একটা সবজি মাংসের দলা বেরিয়ে এলো শরীর থেকে, আর সাথে একটা কালো ছায়া উড়ে বেরিয়ে গেল ঘর থেকে। প্রফেসর কি যেন একটা ইঙ্গিত করলো মহামায়াকে। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দেখছিল সবকিছু। প্রফেসরের ইঙ্গিতে একটা তামার পাত্র নিয়ে এলো। সেই পাত্রের গায়েও খোদাই করা পবিত্র বাণী আর নানা শ্লোক। সে মাংসপিণ্ডটাকে ভরে ফেলল পাত্রটায়। ততক্ষণে অ্যাম্বুলেন্স চলে এসেছে। চেতনাহীন অদ্রিজাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। প্রফেসর পিঠে হাত রাখল শাগনিকের। শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ প্রফেসর, থ্যাংক ইউ। শোনো, একটা বডি আছে, রোড অ্যাক্সিডেন্ট বলে চালাতে হবে। কিভাবে কি করতে হবে আশা করি তোমাকে বুঝিয়ে দিতে হবে না। কথাটা যেন পাঁচ কান না হয়। আর হ্যাঁ, তোমার প্রমোশনের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। কোনো রকমে কথাগুলো ফোনের ওপাশে থাকা ওর অধীনস্থকে বুঝিয়ে দিয়ে মাটিতে ঝুপ করে বসে পড়ে শাগনিক। বেশ কয়েক বছর পর মেয়ের সাথে খেলতে খেলতে ইংলিশ নিউজ চ্যানেলে চোখ আটকায় শাগনিকের। মেক্সিকোর কোনো এক শহরে একের পর এক মার্ডার হয়ে চলেছে, খুব অদ্ভুতভাবে। সারা শরীরে কোনো ক্ষত নেই, শুধু ঘাড়ের এক পাশে ছোট্ট দুটো দাঁতের দাগ ছাড়া। শুনছিলেন লেখিকা অর্ণবী সাহা ঘোষের লেখা মহামায়া। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে শুভায়ন। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।